হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তাকো মেকন সিরিজের এপিসোড 2টিকে বাংলা অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বেশি দেরি না করে আমি কাহিনী স্টার্ট করেছি। কাহিনী শুরু হয় আর আমাদের দেখানো হয় যে গিলকে, যে ইউএস থেকে এসেছিল জাপানের মধ্যে পড়তে। আর তাকে আমি বলতে থাকি যে গিল আমার পুরো অপোজিট সাইডের হয়। ও এমন একটা পার্সন যে আমার দুনিয়ায় বিলংই করে না, কিন্তু ওকে যবে থেকে আমার লাইফে এসেছে তবে থেকে আমার দুনিয়াটাই যেন বদলে গেছে। আর দেখানো হয় গিলকে যে তাকামিকে সবসময় আই লাভ ইউ বলতে থাকে। তারপরে সিনে দেখানো হয় যেখানে তাকামি কোনো গলার শোনা যায় যে স্টুডেন্টদের মধ্যে অনেকে তাদের উইকে হলিডেজ পালন করতে চলে গেছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বিজি আছে, যেমন এই স্টুডেন্ট কাউন্সিল এর মতনই পার্সন যে কাজের মধ্যে ব্যস্ত। আর কিছু কিছু অ্যাথলিটস যারা স্পোর্টস ক্লাবসের জন্য উইকের মধ্যে ছুটি নিতে পারে না। তো তখনই দেখানো হয় যে আমাদের স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট আরাতা সেন আসে আর বলে যে কেউ কি আমার হেল্প করতে পারবে। তখনই সেখানে একটা ছেলে বলে যে আমি হেল্প করব, কিন্তু আরাতা বলে যে তুমি কেন সবসময় আমার পিছনে পড়ে থাকো। তো সেই পার্সনটা বলে যে কারণ তুমি বেস্ট, সেই জন্য। আগামীর ভয়েস শোনা যায় যে আর কালচার ক্লাব সেগুলোর মধ্যে দেখানো হয় যে একটা বইকে দেখানো হয় যে অ্যাস্ট্রোনট ক্লাবের মধ্যে কাজ করে, আর সে সেটা প্রিপারেশন করার জন্য নিয়ে যাচ্ছিলো একটা জিনিস। তখনই ইসিগাওয়া আসে আর বলে যে তাকায়াবি আমাকে তোমার হেল্প করতে দাও, আমি এটা তুলতে পারবো। কিন্তু তাকায়াবি তাকে মানা করে, বাট ইসিগাওয়া বলে যে আমি ম্যানেজ করতে পারবো, তুমি আমাকে দাও না। কিন্তু তাকায়াবি বলে যে না, আর তাছাড়া তুমি এখানে কি করছো, তোমাকে তো এক্সিবিশন হলে থাকা দরকার, তাই না? কিন্তু ইসিগাওয়া তাকে বলে যে আমি আমার ওই রাস্তা দিয়েই যাচ্ছি, তো আমাকে দাও, আমি হেল্প করে দেবো। তখন পিছনটার থেকে একটা রুম থেকে ছেলে বেড়ায় বলে যে ইসিগাওয়া তুমি কি আমাদের আরও কিছু স্টাফগুলো ক্যারি করতে সাহায্য করবে। তো এটা শুনে তাকাবি বলে যে ইসিকে আবার কাজ আছে, ও করতে পারবে না, এমার সাথে তোমার ওকে এরকম বলা উচিত নয়। কিন্তু এমার সাথে বলে যে কিন্তু ও তোমাকে তো হেল্প করছে তাকায়াবি, তো আমাকেও হেল্প করে দিবে। তো এটা শুনে ইসিকাওয়া বলে যে আরে আমি করে দেবো, কোনো ব্যাপার না। যেটাতে তাকায়াবি রেগে যায় আর বলে যে তুমি যাও তোমার ক্লাব প্র্যাকটিস করতে, এখানে তোমার থাকার দরকার নেই। বলে সে কী করে, ইসিকাওয়ার পিঠে খুব জোরে একটা মেরে দেয় আর বলে যে চলে যাও এখান থেকে, আমি বললাম তো। তো ইসিকাওয়া যখন যাচ্ছিল তার পিঠে খুবই লেগে যায়, কারণ তাকায়াবি খুবই জোরে মেরেছিল। তখনই ইয়ামাসোতো আসে আর বলে যে তুমি এরকম অ্যাক্টিং করছো কেন, যখনই ও তোমার হেল্প করতে যায় যেন ও তোমার পার্সোনাল গার্ড হয়, তুমি ওকে এভাবে কেন ট্রিট করো। এটা শুনে তাকায়াবি বলে যে তুমি কিছুই বুঝবে না, অফকোর্স আমি ওকে পছন্দ করি না, সেই জন্যই। তারপরে আমাদের ইসিগাওয়াকে দেখানো হয় যে তার ক্লাবের দিকে যাচ্ছিল, তখনই সেখানে একজন পার্সন আসে আর তাকে বলে যে হেই সবাইকে বলে দিও যে ক্লাবের মধ্যে আসতে। তো সে বলে যে ওকে। তখনই সেখানে ইতামি বলে একজন পার্সন যে তাকায়াবিকে দেখতে থাকে, তো তার পাশে আরেকজন পার্সন এসে বলে যে কী ব্যাপার, তুমি আর ওর দিকে তাকিয়ে আছো কেন, ও সত্যি খুব সুন্দর দেখতে, তাই না? তো এটা শুনে ইতামি বলে যে তুমি কার কথা বলছো। তো সেই পার্সনটা বলে তুমি যার দিকে তাকিয়ে আছো তুমি তো থার্ড ইয়ার হও না, তো তুমি এখানে কি করছো, তোমার এখানে তো থাকা উচিত নয়, নাকি তুমি জার্মান থেকে কোনো অ্যাক্ট্রেস খুঁজছো। তখনই ইতামিও বলে যে ওই পার্সনটাকে যে ওখানে দাঁড়িয়ে আছে। তো সে বলে যে ও ওইটা ওইটা তাকে আমি, কেন কি হয়েছে। ও সেকেন্ড ইয়ারে অ্যাস্ট্রোনট ক্লাবের স্টুডেন্ট, আর তাছাড়াও কিছু কাজের জন্য মনে হয় ওইখানেই আছে। তো এটা দেখে সেই ছেলেটা তাকে পছন্দ হয়ে যায়। তারপরে সিনে আমাদের তাকামিকে দেখানো হয় যে বলতে থাকে যে আমার জন্য আমি এই হলিডেতে কিছুই স্পেশাল কিছু করিনি, আমি কিছু দিনের জন্য ঘরে এসেছিলাম আর আমি সেখানে এসে টায়ার্ড হয়ে গেছিলাম। বাট এটাই প্রচুর অকওয়ার্ড কনভারসেশন চালু হয়ে গেছিলো আমার প্যারেন্টসের সঙ্গে, আর আমার ফিলিং হচ্ছিলো যে আমি এখানে থেকে বিলং করি না, আমি আমার ঘরের থেকে অনেক দূরে হয়ে গেছিলাম, আমি কখন হয়ে গেছি সেটাও বুঝতে পারছি না। আমি আমার দিনগুলোকে এইভাবেই স্পেন্ডিং করছিলাম, কিছুই নতুন ছিল না, জাস্ট বাইরে আসি, কখনো কখনো একটু ঘুরে নিই। আর তারপরে আমি গিলের কথা ভাবি, কারণ সেদিনকে গিলের সঙ্গে আমার যা হয়েছিল, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে প্রচুরই বেকার হয়ে গেছিলো, যে আমরা দুজন একে অপরের থেকে দূরেই হয়ে গেছিলাম। গিলকে দেখানো যে তাকে আমাকে যখন জিজ্ঞাসা করে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি এই দুনিয়ার মধ্যে যেই ছেলের যাকে ভালোবাসে সে সেই পার্সনের সঙ্গে থাকতে চায়, সেই পার্সনকে টাচ করতে চায়, বাট তুমি এরকম কিছুই করো না। তো তাকামি তাকে সরি বলে, কিন্তু গিল বলে যে তুমি সরি ছাড়া কি আর অন্য কিছু করতে পারো না। তাকে আমি বলি, সে তাকে বেডের উপরে শুকরে দেয়, তাকে কিস করে আর আই লাভ ইউ বলে, কিন্তু তাকে আমি তাকে ওখান থেকে সরিয়ে দেয় আর ছুটে পালিয়ে স্যার বলে যে সেদিনকে পর থেকে আমাদের দুজনের মধ্যে কিছু জিনিস অকার্ড হয়ে যায়। আর গিল নিউ ইয়র্ক গেছে তার ফ্যামিলি বিজনেস সামলানোর জন্য, আর আমার মনে হয় আমরা এইভাবেই একে অপরের থেকে আলাদা হয়ে গেছি। তখনই সে হঠাৎ করে ফোন দেখে যে গিল তাকে মেসেজ করে যে তুমি কী করছো। এটা দেখে তাকে আমি শকড হয়ে যায় আর বলে যে কিছুই করছি না সেরকম স্পেশাল। তো গিল তাকে বলে যে আমি কি তোমাকে কল করতে পারি। তো তাকে আমি ওকে বলে দেয়। তখনই গিল তাকে ফোন করে আর বলে যে তাকে আমি, তো তাকে আমি তার ফোন রিসিভ করে আর বলে যে হ্যাঁ বলো। গিল বলে যে তুমি কেমন আছো। তো তাকে আমি বলে যে আমি ঠিকই আছি, তুমি বলো কেমন আছো। তো গিল বলে যে আমিও ঠিকই আছি। তো তাকে আমি জিজ্ঞাসা করি যে তুমি এখন নিউ ইয়র্কে আছো তাই না। তো গিল বলে যে হ্যাঁ।
গিল জিজ্ঞাসা করে যে ওখানে টাইম এখন কটা। তো তাকে বলে যে 9টা বাজে এখন। আর তোমার তোমার ওখানে কটা বাজে? তো এটা শুনে গিল তাকে বলে দেয় যে আমার এখানে সন্ধ্যা বাজে, আমাদের দুজনের মধ্যে 13 ঘন্টা টাইম ডিফারেন্স আছে। তো তাকে আমি বলে যে ও তার মানে তুমি আমার থেকে একদিন পিছনে চলছো। বাহ, এটা সত্যিই স্ট্রেঞ্জ ফিল হচ্ছে। তো গিল বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা তাকে আমি বলি যে হ্যাঁ বলো। তো গিল বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই কিছুক্ষণের জন্য। তো তাকে আমি বলি যে হ্যাঁ, কিন্তু তুমি তো নিউ ইয়র্কে আছো তাই না? তুমি কি করে আসবে আমার সঙ্গে দেখা করতে? তুমি কি নিউ ইয়র্ক থেকে চলে এসেছো? তুমি তোমার বিজনেস সেট আপ করে ফেলেছো? সব কিছু হয়ে গেছে নাকি? তো তখনই গিল বলে যে আমি এর কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি কালকেই ফ্লাইট ধরে 14 ঘন্টার পর ওখানে পৌঁছে যাব। তো আমি তোমাকে জাস্ট দেখতে চাই। তো তাকে আমি বলি যে হঠাৎ করে? তো গিল বলে যে কেন, তুমি কি আমাকে দেখতে চাও না? তো তাকে আমি বলেছি না, এরকম আমি বলতে চাই না, কিন্তু হঠাৎ করে আমি ঘর থেকে যদি এখন এয়ারপোর্টে চলে যাই তো একটু আজব লাগবে তাই না? তো সেই জন্য আমাকে এখনও আদার্স থিংসও করতে হবে, তো সেই জন্য। তো গিল বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জাস্ট এমনিই বলেছিলাম, আমার অনেক দিন একে অপরকে দেখিনি তো সেই জন্য। আমি জাস্ট তোমাকে সবসময় স্কুল ইউনিফর্মেই দেখতে চাই না, স্কুল ইউনিফর্মের বাইরেও তোমাকে দেখতে চাই, তো সেই জন্য। আচ্ছা আমি যে তোমাকে কল করছি সেটা ঠিক আছে তাই তো? তুমি ডিস্টার্ব হচ্ছে না তো? আসলে আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছি না। তো তাকে আমি বলি যে না না, কোনো ব্যাপার না। তারপরে গিল বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সেদিনকের জন্য? তো তাকে আমি হ্যাঁ বলে। তো গিল বলে তুমি হাসছো কেন? তো তাকে আমি বলি যে লাস্ট টাইম তুমি আমাকে কিছু না বলে চলে গিয়েছিলে, আর আমি তোমার সঙ্গে খারাপ টোনে কথা বলেছিলাম, তো সেই জন্য আমার খারাপ লাগছে। কিন্তু গিল বলে যে তুমি তো ঘরেই চলে গিয়েছিলে, আমার সঙ্গে কথাও বলোনি, আর তোমাকে প্রচুরই আপসেট লাগছিল, যেটার জন্য আমার খুবই খারাপ লাগছিল, আমি তোমার জন্য প্রচুরই চিন্তিত ছিলাম। তো আমি তাকে বলে যে কোনো ব্যাপার না, সেই জন্য আই এম সরি। আর তাছাড়াও সেদিনকে আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি এখন ঠিক আছি। তো গিল বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে আবার কালকে কল করব। তো তাকে বলে যে ঠিক আছে, তাহলে কালকে আবার কথা হবে, বলে সে ফোন রেখে দেয়। আর তখনই তাকে আমি ভাবতে থাকি যে পিছনে ঘুরে দেখলে আমার মনে হয় যে ওই একজন পার্সন যে ফার্স্ট আমাকে লাইক করতে চালু করেছিল। আর আমাদের তাকে আমি কি দেখানো হয় যে স্কুলের মধ্যে সবসময় একাই থাকতো, আর গিল এসে তার কাছে বলে যে হেই, কী ব্যাপার, তুমি কারোর সঙ্গে মিশো না কেন? তোমার কি মানুষের টাচে ফোবিয়া আছে নাকি? তো এটা শুনে সে শকড হয়ে যায় আর বলে যে তুমি কি বলছো নাকি? গিল তাকে বলে যে আরে আমি মজা করছি, আমি এর থেকে ভালো আর মজার জোক খুঁজে পেলাম না তোমার সঙ্গে কথা বলার জন্য, তো সেই জন্য আমি জাস্ট তোমার সঙ্গে ফ্লার্ট করলাম। তো তাকে আমি ভাবে যে সব মানুষরা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ বুঝতে পারে না যে কেন আমি তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে চাই না। কিন্তু গিলই ফার্স্ট পার্সন যে বুঝেছিল যে আমার হিউম্যান কন্ট্যাক্টে প্রবলেম আছে, আর ওর কাছে আমি নিজেকে যেন অনেকটা এক্সপ্রেস করতে পারি। ও ফার্স্ট পার্সন যে আমাকে কমফর্ট করিয়েছিল। তারপরে দেখানো হয় যে গিল আবার তাকে ফোন করে আর বলে যে সত্যি কথা বলতে আমি তোমার সঙ্গে এখনও কথা বলতে চাই, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? তো তাকে আমি বলে যে না, এরকম কিছু না। তো গিল বলে তুমি হাসছো কেন? তো তাকে আমি বলি যে কারণ তুমি আমাকে এক্ষুনি ফোন রেখে আবার ফোন ব্যাক করলে, তো সেই জন্য। তো গিল বলে যে হেই তাকে আমি। তো তাকে আমি বলি যে হ্যাঁ বলো। তো গিল বলে যে নেক্সট টাইম চলো আমরা কোথাও ডেটে যাই। তো তাকে আমি বলি যে ডেট? কোথায় যাবে তুমি? তো গিল বলে যে তুমি কোথায় যেতে চাও বলো। তো তাকে আমি বলি যে যেখানে তুমি আমার সাথে থাকবে আমি সেখানে যেতে চাই, চলো আমরা ডেফিনেটলি একদিন না একদিন ডেটে যাব। তারপরে সে ফোন রেখে দেয়। পরের সিনে আমাদের সিনোগোজিকে দেখানো হয় যে আরাত হাসানের কথায় তাকে হেল্প করতে তো আসে, বাট প্রচুরই কাজ থাকে যার জন্য তার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। সে বলে যে আমি কি ব্রেক নিতে পারি? তো আরাত হাসান বলে যে আগে ফিনিশ করো, তারপরে এখনও তোমাকে ভিতরেরগুলোও ফিনিশ করতে হবে, তুমি তো আমার হেল্প করতে চেয়েছিলে তাই না? সিনোগোজি বলে যে কিন্তু আমি ভাবিনি যে তুমি আমাকে এত কাজ করাবে। তো আরাত হাসান বলছে না জেনে তাহলে তুমি রাজি হয়েছিলে কেন? আর তাছাড়াও তুমি যদি একটুখানি রেস্ট নিতে চাও তাহলে তোমাকে সব কাজ আগে কমপ্লিট করতে হবে, এত তাড়াতাড়ি গিভ আপ করো না। তো সিনাচো বলে যে প্লিজ আমাকে একটু রেস্ট নিতে দাও। তো আরাতা বলে যে ওকে। তারপরে সিনে দেখানো আরাতা বলে যে এখন তোমার কি মনে হচ্ছে, তুমি ঠিক আছো? তো সিনেগোচি বলে যে হ্যাঁ আমি এখন ঠিক আছি। তো আরাতা সেন বলে যে এত নাটক করো না, ঠিক আছে? তুমি এমন দেখাচ্ছ যেন তোমার হাত পুরো কাঁপছে, আর তোমাকে প্রচুর কাজ করাচ্ছি, আর তাছাড়াও ওই জিনিসগুলো অতটাও ভারী নয়, তুমি ওগুলো তোলার জন্য আমার সাহায্য করবে বলেছিলে। তো সিনেজুকে বলে যে তোমাকে হেল্প করে আমি খুবই খুশি হই আরাতা সেন, তুমি জানো না। তারপরে তুমি আমার পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকছো, সরে যাও। তো সিনাগুচি ওখান থেকে সরে যায়। আর সিনাগুচি বলে আরাতা সেন আমি তোমাকে সত্যিই লাইক করি, তুমি বুঝছো না কেন? তো আরাতা সেন বলে তুমি যতবার আমাকে এই কথাটা বলো না যে তুমি আমাকে লাইক করো, তো আমার তোমার উপরে একদমই বিশ্বাস হচ্ছে না, সবসময় এই নাটক করাটা বন্ধ করো, আমি জানি তুমি আমাকে লাইক করো না। তো সিনাগুচি বলে আমি কোনো মজা করছি না, আমি সত্যিই তোমাকে লাইক করি, আর আমি সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে।
তখনই সে আরাতা সেনকে বলে যে তুমি জানো, যখন থেকে আমি তোমাকে ফার্স্ট দেখেছিলাম তখন থেকেই আমি তোমাকে লাইক করি। ফার্স্টের সিন দেখানো হয় যেখানে সিনোগুচি এন্ট্রান্স এক্সাম দেয় সিনোদো স্কুলে ভর্তি হওয়ার জন্য। আর সে এত নার্ভাস থাকে যে সে রাত্রে ঘুমাতেও পারে না। যখন সে টেস্ট দিচ্ছিল তখন তাকে এত ঘুম পাচ্ছিল আর টায়ার্ড লাগছিল যে সে টেন্সের মধ্যে লিখতেও পারছিল না কিছু। আর তার মাইন্ড পুরোপুরি কমপ্লিটলি পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। তখনই তার হাত থেকে পেন পড়ে যায়। তো সে যেটা ঘুরাতে যায়, আরাতা সেন আসে আর বলে যে যেটা নিচে পড়ে যায় সেটাকে তুলতে হবে না, প্রথম থেকেই সেটা তুলে নিও, ঠিক আছে? তো সিনোগুচি তাকে সরি বলে। তারপরে আরাতা কী করে যায়, টিচারের কানে কিছু বলে। তো সিনোগুচি ভাবে যে আমার মনে হয় রিপোর্ট করছে ও আমার নামে। আমি নিজে থেকে ভেবেছিলাম যে আমার মনে হয় আমি আর এই স্কুলের মধ্যে আর এন্ট্রিই নিতে পারবো না। এবার আমার কি হবে? আমার মনে হয় আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাব। তো তারপরে সে যা হোক করে কিছু লিখে দেয় আর বলে যে আমি জানি না যে আমি পাস করব বলে। তারপরে টিচার বলে যে হেই সিনোগুচু, শুনলাম তুমি নাকি অসুস্থ। তুমি যদি অসুস্থ হও তুমি নার্সিং অফিসে যেতে পারো আর ওখানে যেয়ে রেস্ট নিতে পারো। তো সিনোগুচু শকড হয়ে যায়। সে ভেবেছিল আরাতা সেন তাকে রিপোর্ট করেছে, বাট সে ভাবতেও পারেনি যে সে তার জন্য রিপোর্ট করেনি। তো সে ভাবে যে আমি কখনো ভাবিনি যে ও আমাকে হয়ে রিপোর্ট করেনি। তারপরে আরাতা সেনকে দেখানো হয় যে সে তার ফ্রেন্ডদের সঙ্গে যাচ্ছিল। তখনই সিনোগুচু তাকে দেখে আর বলে যে ফার্স্ট টাইম তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তুমি এমন একটা পার্সন যার উপর আমি ভালোবেসে ফেলেছিলাম। আর আমি তখন থেকে রিয়েলাইজ করলাম যে তুমি আমার লাইফের ফার্স্ট লাভ, যাকে আমি প্রথমবার ভালোবেসে ফেলেছিলাম। তো সেই ফিলিংসটাই আলাদা ছিল। তারপরে সিনোগুচিকে দেখানো যে আরাতা সেনের কাছকে যায় আর বলে যে তোমরা সঙ্গে আমার কিছু কথা আছে। তার ফ্রেন্ডরা বলে যে তোমরা দুজনকে একে অপরকে চিনো? তো আরাতা সেন বলে যে না, আমি তো ওকে চিনি না। সিনোগুচি বলে যে প্লিজ আপনারা কি আমাকে একটু কথা বলতে দিবেন আরাতা সেনের সঙ্গে? তো আরাতার ফ্রেন্ডরা বলে যে তোমার সঙ্গে ও কথা বলতে চাই আরাতা। কিছু বলে যে আরাতা মিসু, তুমি এই নামটাকে কিভাবে লিখো, লেটারের মধ্যে লিখলে তুমি আমাকে বলো। তো আরাতা বলে যে তুমি আমাকে এরকম সাডেন কোশ্চেন করছো কেন? তো সিনোগুচি বলে যে প্লিজ আপনি আমাকে বলুন না। তো তার ফ্রেন্ডরা বলে যে তুই ওকে আনসার দিয়ে দে, আমরা যাচ্ছি। তারপরে সিনোগুচু নিজের নাম বলে যে আমার নাম সিনোগুচু। তো এটা শুনে আরাতা বলেছে আমি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করিনি, তো তুমি আমাকে কেন বলছো? কিন্তু সিনোগুচি তাকে বলেছে প্লিজ তুমি আমাকে বলো না, আমি জানতে চাই, প্লিজ প্লিজ আমাকে বলো। কিন্তু আরাতা তাকে বলে যে কিন্তু তুমি আমার কাছ থেকে কেন জানতে চাও, আমি বুঝতে পারছি না। সিনোগুচি তাকে প্লিজ প্লিজ করে। তো আরাতা বলে যে ঠিক আছে ঠিক আছে। সে মিসু নাম্বারটাকে 3 আর সুকে সান্ডার দিয়ে বুঝিয়ে দেয় যে এই দুটোকে মিক্স করলে মিসু নাম আসে। আর আমার ফার্স্ট নাম ওটা আমি তোমাকে স্কুলের মধ্যে এন্ট্রি নেওয়ার পরেই বলবো। যদি তুমি স্কুলে এন্ট্রি নিতে পারো সিনোদো স্কুলে তাহলে আমি বলবো। তারপরে সে সেখান থেকে চলে যায়। আর সিনোগুচিকে দেখানো যে খুব খুশি হয় যে ফাইনালি আরাতা তার লাস্ট নামের মানে তাকে বুঝিয়ে দিয়ে যায়। পরে দেখানো হয় কিছুদিন পরে সিনোগুচি স্কুলের মধ্যে ফাইনালি সাকসেস হয়ে যায় এন্ট্রি নিতে। আর সে আরাতার কাছে ছুটে যায় আর আরাতা তাকে তার ফার্স্ট নামের মানেও বুঝিয়ে দেয়। তো এটা শুনে আরাতা বলে যে আমি তোমাকে আমার ফার্স্ট নাম বলেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে পারমিশন দিয়েছিলাম যে তুমি আমাকে আমার ফার্স্ট নাম ধরে ডাকো। তো এটা শুনে সিনোগুচি বলে যে আমার কাছে তুমি জানো না এই মুভমেন্টটা কতটা স্পেশাল। তোমার নাম আরাতা সেন, এটা আমি কেন ডাকতে চাই তুমি নিজেও জানো না। এটা ডাকলে আমার সত্যিই প্রচুরই খুশি হয়। আর এটা শুনে আরাতা বলে যে তোমার যা মনে হয় তুমি তাই বলো। তো সিনোগুচি বলে যে আমি সত্যিই তোমাকে প্রথম থেকে লাইক করি, তুমি কি বুঝতে পারছো না আরাতা সেন? তো এটা বলে আরাতা বলে যে তুমি প্রচুর জোরে বলছো, আস্তে কথা বলো। আচ্ছা ব্রেক এবার শেষ হয়ে গেছে, যে কাজগুলো বাকি আছে তুমি ওগুলো কমপ্লিট করো। আর আমার কিছু কাজ আছে সেই জন্য আমি স্টুডেন্টস কাউন্সিলের বিজনেস করতে যাচ্ছি, ঠিক আছে? তো তুমি বাকিটা সামলে নিও বলে সে চলে যায়। আর আমাদের ইসিকাওয়াকে দেখানো হয় যে তার প্র্যাকটিস করতে থাকে ক্লাবের মধ্যে। তখন তার কাছে একটা পার্সন আসে আর বলে যে কী ব্যাপার, তোর প্র্যাকটিস ঠিকঠাকভাবে হচ্ছে না কেন? তোর কি ব্যাকে ব্যথা আছে নাকি, নাকি কিছু হয়েছে? তো ইসিকাওয়া বলে যে না না আমি ঠিক আছি, কোনো ব্যাপার নেই। তখনই সে বলে যে তুই জানিস কিছুদিনের মধ্যে 5খানা স্পোর্টেরই কম্পিটিশান হতে চলেছে। আর আমি জানি না আমাদের ক্লাসম্যানের মধ্যে কে কে কম্পিটিশানের মধ্যে পার্ট নিতে চলেছে। আমাদের চান্সও আছে কি না আমি বুঝতে পারছি না। তো ইসিকাওয়া বলে যে আমিও বুঝতে পারছি না। তখনই একজন পার্সন ইসিকাওয়াকে ডাকে আর বলে যে তুমি এখানে এসো। তো ইসিকাওয়া সেখানকে যায় আর বলে যে হ্যাঁ বলুন, রুমমেটস। তো তখনই সেই পার্সনটা বলে তোমার রুমমেটস আছে না তাই একা? তো তোমরা দুজন একে অপরকে কতটা চিনো? তো ওকে একজন পছন্দ করে, ও কি কাউকে ডেট করছে, তুমি কি এইটা জানো? তো এটা শুনে ইসিকাও বলে যে আমরা দুজন রুমমেট তো হতে পারি, বাট আমি ওর ব্যাপারে কিছুই জানি না, ওর প্রাইভেট লাইফের ব্যাপারে। আর এখান থেকে বাইরে ইতামি এই কথাগুলো শুনে নেয় তাদের ব্যাপারে। তারপরে আমাদের তায়াবাকিকে দেখানো হয় যে রুমের মধ্যে বসে থাকে আর সে ইজামির কাছে যায়। ইসিকাওয়ার কাছে যেয়ে সে বলে যে সরি, আজকে সকালে আমি তোমাকে মেরেছিলাম তাই না, তোমার ব্যাকে লেগে গেছে। তো ইসিকাওয়া বলে যে না না ঠিক আছে, কোনো ব্যাপার না। তাই আবার কি বলে যে না আমি সত্যিই ক্ষমা চাইছি, আমি তখন ওইভাবে তোমাকে হার্ট করতে চাইনি। তো এটা শুনে ইসিকাওয়া বলে যে কোনো ব্যাপার না। আর
তখনই তায়াবাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে হেট করো? তো ইসিকা বলে যে না, একদমই না, তোমার কেন এটা মনে হয়? তো তায়াবাকে বলে যে ওহ, তাহলে এটা ভালো যে তুমি আমাকে হেট করো না। আর এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তখনই ইসিকা বলে যে তায়াবা কি কোন, আমি তোমাকে হেট করি না, আর আমি জানি যে তুমি এখনও লাইক করো সাকি কোনকে। এটা শুনে তো তায়াবা কি কোন রেগে যায় আর তাকে আবার ঠাস করে চড়িয়ে দেয় আর বলে যে তোমার সাহস কী করলো, তুমি এই কথাটাকে মেনশন করলে, তুমি এই কথাটাকে আমার সামনে আর কখনো এনো না, আর এই জিনিসটার জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইবো না। বলে সে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর তারপরে বিছানার মধ্যে শুয়ে পড়ে আর বলে যে ইডিয়েট ইসিকাবা। আর ইসিকাবা যে শকটার মধ্যে থাকে যে সে কি এমন করলো, জাস্ট একটা নামই তো বলেছে। তারপরে সিনে আমাদের গিলকে দেখানো হয় যে চলে আসে জাপানে। তখনই সে জাপানে আসার পর আমাদের তাকামিকে দেখানো হয় যে গোল্ডেন উইকের লাস্ট দিন থাকে, আর গিল তাকামিকে ওয়েলকাম ব্যাক বলে, সে ড্রামের সামনেই দাঁড়িয়ে থাকে। তো তাকামিও গিলকে দেখে খুব খুশি হয়। তারপরে সেখানে দেখানো হয় যে তারা আবার স্কুলের মধ্যে পৌঁছে যায়, যেখানে ক্লাস প্রেসিডেন্ট বলে যে বাও ইসিকামি, তুমি তো প্রচুরই স্টাডি করছো, ভালোভাবেই, কেন কী ব্যাপার? তো তাকামি বলে যে আমার সামনে এক্সাম আসছে না, সেই জন্য আমি ভয় পাচ্ছি যাতে না আমি ফেল করে যাই, আর বিশেষ করে ইংলিশ আমি প্রচুরই বেকার। তো এটা শুনে সে বলে যে তুমি যদি ইংলিশে বেকার হতো গিলকে বলো না, গিল তোমাকে শিখিয়ে দেবে, ও তো ইংলিশে প্রচুরই ভালো, তাই না গিল? তো গিল বলে যে হ্যাঁ নিশ্চয়ই, তাকে আমি তোমার জন্য আমি সব কিছু করতে পারি আমার ডিয়ার, তাকে আমি জাস্ট জিজ্ঞাসা করো, তোমার জন্য সব কিছু হাজির আছে। তাকে আমি বলি যে হ্যাঁ হ্যাঁ, প্রচুর ফানি ছিল এই জোকটা, আমাকে এখন পড়তে দাও। তারপরে সিনে আমাদের গিলকে দেখানো হয় যে ঘর আসতে থাকে। তখনই সেই নাজাকি ছেলেটাকে দেখে যে কথা বলতে থাকে যে তুই জানিস ও প্রচুরই টাফ বিহেভ করছে পোটার জন্য, নো প্রবলেম, আমি একবার ওকে হাত করে নিই, তারপরে আমি ওকে পটিয়ে নেবো, আমি ওকে জিজ্ঞাসা করবো আমার সঙ্গে ডেটে যাওয়ার জন্য। সে তাকামির কথা বলতেছিল আর গিল তার কথাটা শুনে নেয়। নাজাকি বলে যে ওর মন জিতে আমার কাছে জাস্ট একটা প্রাইস অফ কেক, তুই জানিস না, একবার জাস্ট আমি ওকে জিতে নিই, তারপরে দেখবি ওর কনফিডেন্স কোথায় ভেঙে যায়। আর তারপরে গিল রুমে আসে, তাকে আমি তাকে বলি যে ও গিল তুমি চলে এসেছো? তো গিল বলে যে হ্যাঁ আমি চলে এসেছি। তাকে আমি বলি যে ও তোমার পোস্টপোন এসেছে মিডিটেরিয়াম এক্সামের জন্য। তো গিল বলে যে থ্যাংক ইউ। তারপরে তাকামি জিজ্ঞাসা কী ব্যাপার, কী হয়েছে? তো গিল বলে যে আই লাভ ইউ তাকামি। তো তাকামি বলে যে আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। তো গিল বলে যে তোমার ব্যাপার কী? তো তাকামি বলে যে তুমি তো এই কথাটা আমাকে অনেকবার বলেছো, বারবার এই কথাটা কেন বলছো? তো গিল বলে যে তুমি আমাকে ভালোবাসো কি না আমি জানতে চাই, তুমি আমাকে বলো তুমি কি আমাকে ভালোবাসো? তো তাকামি পুরো শকড হয়ে যায় আর বলে যে কি, তুমি এই কোশ্চেনটা কেন করছো? তো গিল তাকে বলে যে কেন, তুমি আমাকে ভালোবাসো না? তো তাকামি শকড হয়ে থাকে আর তারপরে বলে যে গিল বলে যে না, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম, ছাড়া বাদ দাও, এটা আমারই ভুল তোমাকে জিজ্ঞাসা করা, তুমি কিছু মাইন্ড করো না, ঠিক আছে, তুমি ভুলে যাও আমি যা বললাম। বলে সে সেখানে ড্রেস চেঞ্জ করতে চালু করে দেয়। তাকে আমি ভাবি যে গিল সবসময় আমাকে বলে যে ও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো আমি ওকে বলিনি যে আমি কি ভাবি ওকে। আর সত্যি এটা কি আমার নিজের জন্য আমি ওকে বলি না, আমার কি এত ভয় লাগে। তারপরে সিন দেখানো যে তাকে আমি এক জায়গায় বসে তার লাঞ্চ করছিল, তখন সেখানে নাজকি আসে। নাজাকিকে দেখে তাকামি শকড হয়ে যায় আর ওখান থেকে যেতে চায়। তো নাজাকি বলে যে ও তুমি এখানে বসে আছো। তো তখনই তাকামি কী করে, ওখান থেকে উঠে পালাতে যায়। নাজাকি তাকে আটকায় আর বলে যে কাম অন, এত তাড়াতাড়ি তো যেও না, আমার তোমার সঙ্গে কথা আছে। তো তাকামি বলে যে কেন, কী কথা বলবে? তো নাজাকি বলে যে তোমার যে রুমমেট আছে না, ও একদমই খারাপ ছেলে, তো আমি তোমাকে বলছি ওর থেকে দূরে থাকো, ঠিক আছে, ও একজন প্লেয়ার হয়, তো তুমি ওর থেকে যত দূরে থাকবে তোমার জন্য বেটার, তুমি কেয়ারফুল থেকো। তো তাকে আমি বলে যে তুমি কি এখানে এসেছো জাস্ট আমাকে এই কথাটা বলার জন্য? তো নাজাকি তাকে বলে যে হ্যাঁ না, একদমই না, আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে, আমি তোমাকে আমার সঙ্গে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করছি। যেটা শুনে তাকে আমি তাকে না বলে দেয়। তো নাজাকি বলে যে কাম অন, এরকম হয় না, ডাইরেক্ট না বলো না। আর সেখানেই তাদের ক্লাস প্রেসিডেন্ট তাকে দেখে নেয়। তো নাজাকি বলে যে আমি তোমাকে লাইক করি, তুমি কি বুঝতে পারছো না, তুমি এত আমাকে ইগনোর করো কেন? আমি জাস্ট তোমার সঙ্গে একবার ঘুরতে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে একবারও ঘুরতে যেতে পারো না? তখন তাকে আমি যেতে চাই, নাজাকি তার পিঠে হাত দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। তো তাকে আমি তার থেকে দূরে হয়ে যায় আর বলে যে আমার থেকে দূরে থাকো। নাজাকি বলে তোমার হয়েছেটা কি, তুমি এত কেন ভয় পাও আমাকে, এত ভয় পেও না। তাকে আমি বলে যে জাস্ট দূরে থাকো আমার থেকে, বলে সে সেখান থেকে চলে যায়। আর আমাদের ক্লাস প্রেসিডেন্টকে দেখানো যে এইসব জিনিসগুলো দেখে নেয়। তখনই সে তাকামির কাছকে আসে আর বলে যে হেই, লাঞ্চ ব্রেকে তুমি ওই নাজাকির সঙ্গে কি কথা বলতেছিলে? হ্যাঁ, এটা শুনে তাকে আমি বলে যে ওটা আমাদের মাঝের কথা, তো তোমাকে নাক গলাতে হবে না, তুমি এর থেকে দূরে থাকো। কিন্তু সেই পার্সনটা বলে যে কিন্তু তুমি ওর সঙ্গে কী কথা বলছিলে? তো তাকে আমি বলে যে আয়াকা, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ, এটা আমার প্রবলেম। আয়াকা তাকে বলে যে এটা তোমার প্রবলেম নয়, তো তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শুনো। তো তাকে আমি বলে যে তোমার প্রবলেমটা কি, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আয়াকা তাকে বলে যে তুমি জানো তুমি গিলকে কতটা চিন্তার মধ্যে ফেলাচ্ছ। তো তাকে আমি বলে যে তুমি এরকমভাবে কী করে বলতে পারো, আর তাছাড়াও
তুমি আমাদের মাঝখানে নাক গলাচ্ছ কেন? তো আয়াকে বলে যে তুমি প্রচুরই হেল্পলেস, তুমি জানো তো। আমাকে তাকে আমি বলে যে তুমি কি আমার সঙ্গে ফাইট করতে চাও নাকি? তো এটা শুনে আয়াকে বলে যায় যে তুমি জানো গিল আর নাজুকি দুজনে মিলে বেড লাগিয়েছে, কে তোমাকে পটাতে পারবে? তুমি জানো তোমার জন্য ওরা দুজন বেড লাগাচ্ছে। তো সেই জন্য আমি বলছি, যখন কালকে আমি নিচে এসেছিলাম আমি এই কথাটা শুনে নিয়েছিলাম। তো গিল আর নাজাকি দুজনে মিলে বেড লাগিয়েছে তোমাকে জিতার জন্য। তো সেই জন্য আমি তোমাকে বলছি যে তুমি ভেবে নাও যে তুমি কাকে পছন্দ করো, তোমার ব্যাপার কি? এটা শুনে তো তাকে আমি শক্ট হয়ে বলি যে কি, গিল আমাকে নিয়ে বেড লাগিয়েছে? সে এটা শুনে পুরো এত শক্ট হয়ে যায় যেন তার মাটি পুরো ধসে যাচ্ছিল। আর তখনই এখানে আমাদের এপিসোডটা শেষ করে দেওয়া হয়। আজকের জন্য এটুকুনি ছিল। গাইজ, টাটা, বাই বাই।